এটা লেসন 6 বা 6 এর গ্রামার। তো গ্রামার মূলত শুরু হচ্ছে এখান থেকে, হ্যাঁ। কিন্তু এইটা বোঝার জন্য আমরা কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করি। তো আমরা একেবারে শুরুতে বলেছিলাম যে যে জাপানি ভাষার যে বাক্য গঠন, এটা হচ্ছে বাংলা ভাষার বাক্য গঠনের সাথে মিলে যায়। তো এই কারণে জাপানি ভাষা শেখাটা তুলনামূলক সহজ আর কি, হ্যাঁ। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, হ্যাঁ। তো সাবজেক্ট কি, অবজেক্ট কি, ভার্ব কি, এটা আমরা প্রায় সবাই জানি। তারপর আমরা একটু আলোচনা করি, হ্যাঁ। তো সাবজেক্ট হচ্ছে মূলত বাক্যে যে ব্যক্তি বা বস্তু কাজটি সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। তো সাধারণত হচ্ছে ভার্বকে কে বা কার দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে যে সেটাই হচ্ছে সাবজেক্ট। উদাহরণ ধরেন হচ্ছে আমি ভাত খাই, এখানে আমি হলো সাবজেক্ট, হ্যাঁ। অর্থাৎ কে ভাত খায়, আমি খাই। তো এখানে জাপানি ভাষা হচ্ছে ওয়াতাশি ওয়া। তো ওয়াতাশি ওয়া ওয়া মূলত টপিক মার্কার, এটা আবার সাবজেক্ট মার্কার হয়, কিন্তু এটা সবসময় সাবজেক্ট মার্কার হয় না, এই কারণে এটাকে আমরা সবসময় সাবজেক্ট মার্কার বলি না, হ্যাঁ। সো এটা টপিক মার্কারও হয়, সাবজেক্ট মার্কারও হয়। তো এখানে এটা হচ্ছে সাবজেক্ট মার্কার। সো গুহানো তাবে মাস, তো এটা আমরা একটু পরে দেখছি। তো প্রথমে তো আমরা সাবজেক্টটা দেখলাম, এখন অবজেক্টটা আসলে কি। তো অবজেক্টটা মূলত হচ্ছে কর্তা যাকে কেন্দ্র করে কাজটি সম্পন্ন করে বা যার উপর কাজটির প্রভাব পড়ে তাকে অবজেক্ট বলে। এগুলো আসলে সংজ্ঞা পড়লে অ্যাকচুয়ালি বোঝা যায় না আর কি, হ্যাঁ। তো সাধারণত ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি, এরপর যদি উত্তর পাই, তাহলে বুঝতে হবে যে ওই বাক্যে অবজেক্ট আছে। তো এখন দেখেন যে আমি ভাত খাই, তাহলে এই যে ভাতকে, যে ভাত হচ্ছে খাই কথাটা, তাই না? তো খাই কথাটাকে কি দিয়ে আমরা যদি প্রশ্ন করি, তাহলে হচ্ছে আমরা উত্তর পাই যে ভাত কথাটা পাই, হ্যাঁ। তো এই যে উত্তর পাই, এইটাই মূলত হচ্ছে, এই কিটাই মূলত হচ্ছে এখানে অবজেক্ট। তো অর্থাৎ শিবা গুহান, গুহান, হ্যাঁ। এখানে দেখেন ও আছে, তো এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো গুহান মানে হচ্ছে এখানে অবজেক্ট, এই বাক্যের হচ্ছে অবজেক্ট হচ্ছে গুহান। খেয়াল রাখতে হবে, দেখেন সকল বাক্যে কিন্তু অবজেক্ট থাকে না। যেমন আমি ঘুমাই, এটা একটা সম্পূর্ণ বাক্য, বাট এটার মধ্যে কিন্তু কোনো অবজেক্ট নাই, হ্যাঁ। আর ভার্ব তো আমরা এর আগে শিখেছি, এর আগে আমরা যদি খাই যাই করি টাইপের কথাবার্তাই মূলত ভার্ব, তাই না? তো আরেকটু যদি ভালো করে শিখতে চান, এটা হওয়া বা থাকা অর্থ কিন্তু ভার্ব বোঝায়, হ্যাঁ। তো আমি ভাত খাই, এই যে খাই কথাটা, তাই না? তো তাবে মাস, তো এই সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে মূলত ভার্ব। তা এখন আমি কথাটা হচ্ছে এখানে সাবজেক্ট। এই যদি জুসের কথা বলি বা ভাতের কথা বলি, এই জুস কথাটা এখানে অবজেক্ট। আর এখানে যদি পান করার কথা বলি, এটা হচ্ছে মূলত ভার্ব। আর এটা আমরা এর আগে যেটা বলেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইংরেজির সাথে মিলে না, বাট হচ্ছে বাংলার সাথে মিলে। এখন দেখেন ভার্বের মধ্যে দুই রকম আছে এবার, হ্যাঁ। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো বাংলাতে সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া এগুলো বাংলা ব্যাকরণে ছিল। তো যদি সহজ ভাষায় যদি বলি, তো ট্রানজিটিভ ভার্বটা কি আসলে? তো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে মানে এমন একটা কাজ বা ভার্ব যেটা সম্পূর্ণ করার জন্য বস্তু বা কারো প্রয়োজন হয়। অর্থাৎ কর্তা এই কাজটি করতে মানে একা একা করতে পারে না, এটা করার জন্য তাকে কিছুটা করতে হয়, হ্যাঁ। তো এখন এটার ক্ষেত্রেও দেখেন ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, অ্যাকচুয়ালি এইটাই মূলত মানে এই ট্রানজিটিভ ভার্বই মূলত হচ্ছে অবজেক্ট থাকে, হ্যাঁ। তো দেখেন আমরা বলেছিলাম যে সকল বাক্যে কিন্তু অবজেক্ট থাকে না। সকল বাক্যে অবজেক্ট থাকে না মানে কি, কিছু কিছু বাক্য আছে যেগুলোতে অবজেক্ট থাকে না, ওগুলো মূলত ইনট্রানজিটিভ। আর যেগুলো ট্রানজিটিভ ওগুলোর মধ্যে অবশ্যই অবজেক্ট থাকবে। তো দেখেন এখানে উদাহরণ আমরা যদি বলি যে আমি খাই, এখানে দেখেন এখানে কি খাই, এখানে আমরা কিন্তু ভাত বসাইতে পারি, হ্যাঁ। তো আমি ভাত খাই যদি বলি, তাহলে ভাত কথাটা যদি থাকে, তাহলে এটা হচ্ছে মূলত ট্রানজিটিভ ভার্ব, মানে পুরো সেন্টেন্সটা যদি করি এভাবে আমি ভাত খাই, তাহলে এই খাই কথাটা মূলত ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে, হ্যাঁ। তারপরে যদি আমি কিছু একটা যদি কিনি, ধরেন হচ্ছে জামা কিনি বা প্যান্ট কিনি, হ্যাঁ। তো এই কিনি কথাটা তখন ট্রানজিটিভ ভার্ব হবে। অর্থাৎ আমার যদি অবজেক্ট থাকে, তাহলে ওই ভার্বটা মূলত ট্রানজিটিভ ভার্ব। যদি কোনো অবজেক্ট না থাকে, যেমন আমরা এর আগে দেখেছি আমি ঘুমাই বা হচ্ছে এখানে হাসি কথা লেখা আছে, তো এই টাইপের ভার্ব যদি হয়, তাহলে এগুলো মূলত ইনট্রানজিটিভ ভার্ব। তো এটা আরেকটু যদি সহজ ভাষায় বলি, হ্যাঁ। তো দেখেন এই ট্রানজিটিভ ভার্বটা ওই যে বললাম যে মানে একটা জিনিস লাগে কাজ করতে গেলে। তো দেখেন দরজা খুলি, হ্যাঁ। তো দরজা খুলি, এই দরজা খুলি, যে এখানে খুলি কথাটা তো ভার্ব, তাই না? আর এই দরজা কথাটা হচ্ছে এই অবজেক্ট। কিন্তু দরজাটা যদি বাতাসে খুলে যায়, তো এখানে কিন্তু কেউ এখানে কিন্তু ফোর্স করতেছে না বা হচ্ছে কেউ কোনো কিছুর উপরে কিন্তু কাজ করছে না, হ্যাঁ। সো ওই ক্ষেত্রে এই দরজাটা নিজে একটা সাবজেক্ট হয়ে যাবে, হ্যাঁ। তো ওই ওই ক্ষেত্রে ইন্ট্রানজিটিভ এর ক্ষেত্রে এখানে আর কিন্তু অবজেক্ট থাকবে না। তো এটা যদি বুঝতে কঠিন মনে হয়, সমস্যা নাই। জাস্ট মনে রাখেন যে মানে সেন্টেন্সের মধ্যে তো অবজেক্ট থাকে, মাঝে মাঝে আবার অবজেক্ট থাকে না। তো এই অবজেক্ট যদি থাকে, এই অবজেক্টকে ইন্ডিকেট করার জন্য মূলত
এই ও পার্টিকেলটা বসে। তো এখন দেখেন যে আমরা উপরে অবজেক্টটার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব দেখেছি, হ্যাঁ, যেখানে দেখেছি যে ট্রানজিটিভ ভার্বের মানে হচ্ছে সময় কিন্তু একটি অবজেক্ট থাকে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব মানে তো হচ্ছে একটা অবজেক্ট থাকতেই হবে। সো অবজেক্ট যদি থাকে, তো ওই অবজেক্টটাকে জাপানি ভাষায় আপনার যদি আমরা ইন্ডিকেট করতে চাই বা নির্দেশ করতে চাই, তখন আমরা এই ও পার্টিকেলটা বসাই আর কি, হ্যাঁ। তো এটা মূলত হচ্ছে অবজেক্ট মার্কার আর কি। এর আগে আমরা যেটা দেখেছিলাম টপিক মার্কার টাইপের জিনিস, এখানে হচ্ছে অবজেক্ট মার্কার। তো এখন উদাহরণ দেখি, হ্যাঁ। তো উদাহরণ দেখেন, কয়েকটা উদাহরণ আছে। তো এখানে ওয়াতাশিওয়া এগুলা বারবার আমরা রিপিট করি নাই, হ্যাঁ, এগুলা আপনি ওয়াতাশিওয়া বসাইতে পারেন, সমস্যা নেই। বাট মিজু ও নোমিমাস দেখেন, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ। ট্রানজিটিভ ভার্ব কারণ হচ্ছে এটার সাথে আপনি অবজেক্ট আনতে পারবেন, হ্যাঁ, এটার সাথে আপনি অবজেক্ট আনা যায়, মানে কি পান করেন আপনি, হ্যাঁ। তো এইভাবে প্রশ্ন করলে আপনি যদি উত্তর পান, উত্তর পেলেই ভাববেন যে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, ওটা সামনে একটা অবজেক্ট আপনি বসাইতে পারবেন। তো মিজু ও নোমিমাস, হ্যাঁ। তো মিজু মানে তো হচ্ছে পানি, আর নোমিমাস মানে হচ্ছে পান করি আর কি। তো পানি পান করি। তারপর হোন ও ইয়োমিমাস, ইয়োমিমাস মানে হচ্ছে পড়া, এটা ট্রানজিটিভ ভার্ব, তাই না? তো ইয়োমিমাস কি পড়ি? বই পড়ি। তো হোন ও ইয়োমিমাস মানে হচ্ছে বই পড়ি। তারপর হচ্ছে তরিমাস, মানে হচ্ছে এটা, এখানে তরিমাস মূলত হচ্ছে হচ্ছে ছবি তোলার ক্ষেত্রে ইউজ করা হয়। আবার হচ্ছে তরিমাস এমনি কোনো কিছু আহ, হাত দিয়ে তুলতে গেলেও তরিমাস কথাটা বলা যায়। সো এখানে জাস্ট ছবি তোলার ক্ষেত্রে আমরা বলি। তো শাসিনো তরিমাস, যে ছবি তুলি, হ্যাঁ। তারপরে টেরিবিও মিমাস, অর্থাৎ এগুলা, এই যে ভার্বগুলো আছে এগুলা এগুলা কিন্তু সব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো এগুলার আগে কিন্তু অবজেক্ট মানে আপনার হচ্ছে বসানো যায়। তো এই অবজেক্ট যদি আপনি বসান, তাহলে এই অবজেক্টের পরে কিন্তু একটা ও পার্টিকেল বসাইতে হয়। গুহানো তাবামাস, তেগামিও কাকিমাস। যদিও এটা এখন আমরা ব্যাখ্যা করতেছি, কিন্তু আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন, তখন এইটা যে অবজেক্ট মার্কার ওইটা আপনার মাথায় আসবে না, আপনি বাংলা ভাষার মতোই হয়ে যাবে। অর্থাৎ ব্যাকরণ চিন্তা করতে হবে না, ওইটা এমনি অটোমেটিক মাথায় চলে আসবে, হ্যাঁ। তো যাই হোক, এরপর এটা তো আমরা বুঝলাম যে ট্রানজিটিভ ভার্ব কি, আর হচ্ছে অবজেক্ট কি, আর অবজেক্টকে ইন্ডিকেট করার জন্য ও পার্টিকেল ইউজ করা হয়। তো এখন এখানে দেখেন এন, তো এন মানে তো নাউন, আর ও এখানে আবার ও চলে আসছে, আর হচ্ছে সীমাস। তো সীমাস মানে হচ্ছে মূলত করা, সীমাস মানে মূলত হচ্ছে করা। তো এখানে কঠিন কিছু নাই, এখানে জাস্ট হচ্ছে আপনি একটা নাউন এর পরে যদি, সব নাউন না অ্যাকচুয়ালি, মানে হচ্ছে বেশিরভাগ নাউন, ওটার পরে যদি ও বসায় সীমাস করেন, তাহলে ওইটা একটা কাজে পরিণত হয়ে যাবে, হ্যাঁ। তো কেমন ভাবে কাজে পরিণত হয় একটু দেখি। যে সাক্কা মূলত হচ্ছে সকার অ্যাকচুয়ালি, আমেরিকানরা ফুটবল খেলা যেটা, ওইটাকে ফুটবল বলে না, ওটা সকার বলে, হ্যাঁ। এই কারণে এই জাপানিজরা হচ্ছে আবার আমেরিকান ইংলিশ ফলো করে, এই কারণে এটা সাক্কা কথাটা চলে আসছে। তো যাই হোক, এখানে সাক্কা মানে মূলত ফুটবল খেলা, হ্যাঁ। তো সাক্কা ও সীমাস মানে হচ্ছে মূলত ফুটবল খেলি, এই সীমাস দিয়ে করা বোঝায়, খেলা বোঝায়। তো সাক্কা ও সীমাস, যে ফুটবল খেলি। সিগত ও সীমাস, সিগত মূলত নাউন, এটা যদি আপনি একা বসান তাহলে এটা জাস্ট একটা নাউন হবে, হ্যাঁ, অর্থাৎ কাজ হবে জাস্ট। কিন্তু ও সীমাস কথাটা যখন আপনি বলবেন, তখন এটা কাজ করি হয়ে যাবে, হ্যাঁ। দেখেন বেঙ্কিও ও সীমাস, এই বেঙ্কিও ও সীমাস কিন্তু আপনার এর আগে কিন্তু আমরা দেখেছিলাম কিনা মনে নাই, বেঙ্কিও সীমাস পড়েছিলাম মেবি, হ্যাঁ। তো বেঙ্কিও সীমাস ওটা নিজেই একটা ভার্ব, হ্যাঁ, বেঙ্কিও সীমাস। কিন্তু আপনি যখন বেঙ্কিও বলবেন, বেঙ্কিও শুধুমাত্র পড়াশোনা, বেঙ্কিও কথাটা শুধুমাত্র পড়াশোনা, আর এরপরে যদি ও সীমাস করেন তাহলে পড়াশোনা করি হয়ে যাবে। আবার এইটাও বেঙ্কিও সীমাস আলাদাই একটা ভার্ব আছে, হ্যাঁ। তো বেঙ্কিও সীমাস বলতে পারেন, বা বেঙ্কিও ও সীমাসও বলতে পারেন, দুইটা বলা যায়। তারপরে সুকুদাই, সুকুদাই মূলত তো বাড়ির কাজ, আমরা যে HW বলি, তো এটা হচ্ছে ও সীমা যদি বলি বলি তাহলে এটা মূলত ওই বাড়ির কাজটা করি হয়ে যাবে। তো ও সীমাস মূলত হচ্ছে করি, জাস্ট নাউনটাকে আমরা কাজে পরিণত করার জন্য। তারপর 3 নম্বরটা একটু দেখি। তো নানিও সীমাস্কা, এটা মূলত প্রশ্ন করার জন্য, অর্থাৎ নানি মানে তো কি, আর সেম মানে হচ্ছে ও পার্টিকেলটা আসছে। তো নানিও সীমাস্কা মানে কি করবেন। তো এখন উদাহরণ দেখি, হ্যাঁ। তো উদাহরণ দেওয়া আছে যে গেতসুয়োবি নানিও সীমাস্কা, এটা একটা প্রশ্ন যে সোমবার কি করবেন। তো আমি সোমবারে যেটা করবো আমি উত্তরে সেটাই বলবো। তো এখানে বলা আছে যে গিটসুবি, এখানে ডট 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 লেখা, হ্যাঁ, ডট 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 মানে হচ্ছে এখানে চাইলে আপনি গিটসুবি কথাটা বলতে পারেন, আর হচ্ছে আপনি এটা যদি না বলেন সমস্যা নাই। তো টোকিও ইকিমাস মানে হচ্ছে টোকিওতে যাব। আপনি চাইলে বলতে পারেন সুকুদাই ওশিমাস, বেঙ্কি ওশিমাস, বা যে কোনো কাজে আপনি যেটা করবেন সেটাই বলতে পারেন, হ্যাঁ। তো নানিও সীমাসকে মূলত প্রশ্ন করার জন্য কি করবেন, বা সীমাস্তাকে বলতে পারেন। তো কিনো, সরি এখানে আবার কে চলে আসছে, হ্যাঁ, এটা কি হবে না। তো কিনো নানিও সীমাস্তাকা, হ্যাঁ, এটা ও হবে এখানে একটা, হ্যাঁ, সরি এটা ও হবে। তো কিনো নানিও সীমাস্তাকা, গতকাল কি করেছিলেন।
তো এটা তো জাস্ট টেন্স চেঞ্জ হয়েছে, হ্যাঁ, বাক্যের যে মূলত উদ্দেশ্য ওইটা তো চেঞ্জ হয় নাই, আমাকে তো অবজেক্ট আনতেই হবে তাই না, বা ওইটা বা মানে জিজ্ঞেস করতেছি যে কি করবেন। তো ওইটার জন্য আমাকে সে মানে হচ্ছে ফরম্যাট ঠিকই রাখতে হবে, জাস্ট এখানে টেন্স আমরা চেঞ্জ করলাম যে সীমাস্তাকা, সীমাস্কা থেকে সীমাস্তাকা হয়ে গেল। তো গতকাল কি করেছেন, তারপর এখানে লেখা আছে সাক্কা। তো এখানে আপনি চাইলে গতকাল বলতে পারেন, এটা না বললে সমস্যা নেই। তো সাক্কা ও সীমাস্তা, তো সাক্কা মানে তো আমরা দেখেছিলাম যে ফুটবল খেলা। তো সাক্কা ও সীমাস্তা মানে হচ্ছে ফুটবল খেলেছি, অর্থাৎ পাস্ট টেন্সে আমরা উত্তর দিয়েছি, যেহেতু আমাকে কিনোর কথা বলেছে। তো নানিও সীমাস্কা মানে হচ্ছে মূলত কি করবেন টাইপের প্রশ্ন, আর উত্তর আমি যেটা করেছি সেটাই বলবো। এখন 4 নম্বর, এটা গত ক্লাসে একজন জিজ্ঞেস করেছিলেন যে না না নারীর কি কোনো রুলস আছে কিনা, কিন্তু রুলস অ্যাকচুয়ালি আছে, কিন্তু এগুলা মনে রাখা কঠিন, এগুলা মনে রাখার প্রয়োজনও নাই। কারণ এটা মনে রাখার চেয়ে বেশি সুবিধা হচ্ছে আপনি সরাসরি এই শব্দগুলো যদি পড়েন, যে নানদেস্কা, নানজিদেস্কা, নানিও তাবেমাস্কা, এটা রুলস পড়ার চেয়ে সরাসরি সুবিধা হচ্ছে এটা। তারপরে রুলস যদি দেখি, তো দেখেন রুলস এর মধ্যে কি বলা আছে, যে প্রথম অক্ষর যদি তা দা না এর লাইনের হয় আর কি, হ্যাঁ, অর্থাৎ তা দা লাইন যে আমরা আকাশা তানা হা পড়েছিলাম, ওইখানের হিরাগানার এই যে তা দা না যে রো গুলা আছে, ওই রো গুলার মধ্যে যে কোনো একটা শব্দ যদি হয় তাইলে ওটার আগে নান বসায়। তারপর কাউন্টার সাফিক্স যেগুলো আছে, অর্থাৎ নানসাই দেস্কা, নানজি দেস্কা, নাঙ্গাচ্ছ দেস্কা, মানে যে কাউন্টার সাফিক্স গুলো আছে ওইগুলার আগে নাম বসায়, হ্যাঁ। তারপর হচ্ছে অন্য সব ক্ষেত্রে হচ্ছে মূলত এই যে ও গা মো এগুলা থাকলে নানি বসে। তো আপনি নান দেশকা যদি সবসময় পড়েন তাহলে একটা আপনার মুখ দিয়েই নান দেশকা এটাই চলে আসবে, হ্যাঁ। সো এটা অ্যাকচুয়ালি ওই রুলস পড়ার প্রয়োজন পড়ে না, এটা এভাবে যদি আপনি পড়েন তাহলে হচ্ছে এইভাবেই হচ্ছে মনে রাখতে সুবিধা হয়। তো এখন এখানে দেখেন এই নানজি দেশকা নানিও তাবে মাস্কা, এটা তো রুলসের মধ্যে লেখা আছে। তো খেয়াল করার বিষয়, গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা দেখেছিলাম যে নান্দে ইকিমাস্কা বা ইকিমাস্তাকা, এরকম একটা প্রশ্ন ছিল তাই না। নান্দে তখন বুঝিয়েছিল যে কি দিয়ে, তাই না, কি দিয়ে, কিন্তু নান্দে মূলত জাপানি ভাষায় যে ন্যাচারালি নান্দে মানে মূলত হোয়াই বা কেন, হ্যাঁ। সো নান্দে মূলত কেন বোঝায়, আবার নান্দে আবার হচ্ছে কি দিয়ে বোঝায়। তো কি দিয়ে যেটা বোঝায় এটা কিন্তু হচ্ছে ওই গত লেসনে ছিল, বাট ন্যাচারাল জাপানি যে এই কি দিয়ে কথাটা নানিদে দিয়ে বলে, হ্যাঁ। তো দেখেন এখানে কথাটা স্পষ্ট করে বলতে চাইলে আমরা কিন্তু নানি দিয়ে কথাটা বলবো, হ্যাঁ। অর্থাৎ কি দিয়ে আপনি টোকিওতে গেছেন, আপনি যদি বলেন বাস দিয়ে গেছে তাহলে তো বাসে দিয়ে মানে উত্তর দেওয়ার সময় তো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন করার সময় কি দিয়ে গেছেন তখন নানি দিয়ে কথাটা বললে বেশি স্পষ্ট হয়। যে নান্দে ইকি মাস্কা কথাটা দুইটা অর্থ বোঝা যায়, যে একটা হচ্ছে কেন যাবেন অথবা কিসে করে যাবেন, হ্যাঁ, অর্থাৎ কি দিয়ে যাবেন। আর যদি নানিদের কথাটা বলি তাহলে একেবারে স্পষ্ট যে কিসে করে যাবেন। তো স্পষ্ট করে যদি কথা বলতে চাই তাহলে আমরা নানিদের কথাটা বলবো, নানদের কথাটা বলা যায়, ওইটা যেহেতু কেন যাবেন হয়ে যাবে তো এটা আমরা একটু না বলার চেষ্টা করব, হ্যাঁ। তো এরপরে দেখেন নান নান আর নানি, হ্যাঁ, এটা যদি আরো ভালো করে কেউ যদি শিখতে চান, হ্যাঁ, এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ, এখানে আমি ও একটু জিনিস অ্যাড করেছি দেখেন। নান আর নানি মূলত গ্রামার না, হ্যাঁ, এটা মূলত হচ্ছে এই ধ্বনির সংযোগ আর কি, হ্যাঁ। তো ধ্বনির সংযোগ জিনিসটা কি দেখেন, এই প্রত্যেক ভাষায় কিন্তু আছে, প্রত্যেক ভাষা আছে কিনা জানি না, তবে বেশিরভাগ ভাষায় আছে। যেমন আমাদের বাংলা ভাষায় আছে, আমরা বলি কিন্তু যে কাল থেকে অকাল বলি, হ্যাঁ, কালকে যদি আমরা চেঞ্জ করতে যাই অকাল বলি, হ্যাঁ। কিন্তু এইভাবে কিন্তু জাস্ট বসায় দিলে কিন্তু হবে না, হ্যাঁ। তো দেখেন কিভাবে হবে না। তো ইচ্ছা থেকে যদি আমরা অইচ্ছা করতে চাই, মানে অইচ্ছা তো হয় না, এটা তো অনিচ্ছা হয়। সো ওই মিলানোর জন্য ধ্বনির কিছু সংযোগ আছে, হ্যাঁ। তো এই নান আর নানি মূলত একই জিনিস। এটা যখন আপনি কাঞ্জি দেখবেন, এই যে কাঞ্জি, এটা মূলত নানার নানির কাঞ্জি। তো এটা কাঞ্জি যখন দেখবেন তখন দেখবেন যে এই দুইটা জিনিস কিন্তু একই, হ্যাঁ, কাঞ্জি সেম। কিন্তু এটা মূলত ধ্বনি সংযোগের জন্য এটা হচ্ছে কিছু শব্দের আগে নান আর কিছু কথার আগে নানি কথাটা ইউজ করা হয়। তো এটা ব্যাকরণ না, এটা মূলত হচ্ছে উচ্চারণ সহজ করার জন্য। তো উচ্চারণ সহজ করার জন্য কোন কোন গুলোর সাথে উচ্চারণ সহজ হয়, যে তা দা না আমরা দেখেছি, যে নানদেস্কা, নান্নো, নানতো বা নানতেও বলে অনেকে, হ্যাঁ। সো এই নানসাই, নানজি, হ্যাঁ, নাননিন, তো এগুলা তো হচ্ছে হচ্ছে নানের ব্যবহার। আর হচ্ছে যে নানি ও অর্থাৎ পার্টিকেল যেগুলো আছে ওগুলার আগে মূলত এই হচ্ছে এই নানি কথাটা ইউজ করা হয়। সো এইগুলা যদি একটু গভীরে শিখতে চান তাহলে পড়বেন, নতুবা দরকার নাই, হ্যাঁ। নতুবা যেভাবে নান আছে যেভাবে নানি আছে ওইভাবে মুখস্থ করলে এনাফ অ্যাকচুয়ালি, হ্যাঁ। তারপর আমরা আরেকটা গ্রামার দেখি একটু, তো এটা আবার ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এটা নাউন, তারপরে দে, তারপর হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ। তো এখানে নাউন হিসেবে কিন্তু প্লেস চলে আসছে, হ্যাঁ, নাউন হিসেবে কিন্তু প্লেস চলে আসছে। তো নাউন হিসেবে প্লেস, আবার এখানে একটা ভার্বও আছে, হ্যাঁ। তো এটা আসলে কি, তো এটা দেখেন জাপানি ভাষায়
আমরা হচ্ছে যদি কোনো নির্দিষ্ট স্থানে কোনো কাজ করি, হ্যাঁ, নির্দিষ্ট স্থানে যদি কাজ করি, তাহলে ওই যেই স্থানে কাজটা হয়েছে ওই নির্দিষ্ট স্থানের পরে দে পার্টিকেল বসে। অর্থাৎ কাজটা কোথায় হচ্ছে, হ্যাঁ, বা হয়েছে ওই জায়গার পরে দে পার্টিকেল বসে। তো এখন একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে অ্যাকচুয়ালি হচ্ছে ক্লিয়ার হয়। সো দেখেন, গুহান ও তাবে মাছ। গুহান মানে তো হচ্ছে খাবার আর কি, মানে মূলত ভাত বুঝাইতে পারেন। ভাত, এটা সবসময় ভাত হবে যে এরকম না, এটা খাবার হইতে পারে, যে কোনো খাবারে হইতে পারে। সো গুহান ও তাবে মাছ, হ্যাঁ। সো ভাত খাই। এখন ভাতটা আপনি কোথায় খাচ্ছেন? ভাতটা খাচ্ছেন আপনি হচ্ছে বাড়িতে, তাই না? তো হচ্ছে বাসায়। তো বাসায় যে খাচ্ছেন, বাসায় একটা কাজ করছেন, তো এই বাসায় যে কাজ করছেন এই কারণে বাসার পরে যে পার্টিকেলটা বসবে। অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানে যদি কাজ হয় তাহলে ওই নির্দিষ্ট স্থানের পরে দে পার্টিকেল বসবে। এর আগে আমরা দেখেছি নির্দিষ্ট সময় যদি কাজ করি তাহলে নির্দিষ্ট সময়ের পরে নি পার্টিকেল বসে। আর এখানে হচ্ছে নির্দিষ্ট প্লেসে, অর্থাৎ একটা স্থানে যদি কাজ হয় তাহলে ওই স্থানের পরে আমরা দে পার্টিকেলটা বসাবো। তো এটা হচ্ছে মূলত স্থান নির্দেশ করার জন্য, হ্যাঁ। এখন নিহঙ্গ ও বেঙ্কিওশিমাস। নিহঙ্গ তো হচ্ছে জাপানি ভাষা, বেঙ্কিওশিমাস তো মানে পড়াশোনা করা বা করি। তো এখন এই জাপানি ভাষাটা আমি কোথায় পড়াশোনা করতেছি? তো কিয়োশিৎসুতে, অর্থাৎ ক্লাসরুমে। তো এই ক্লাসরুমে কিন্তু আমি একটা কাজ করতেছি। কি কাজ করতেছি? জাপানি ভাষা পড়াশোনা করতেছি। এই কারণে ক্লাসের পরে দে পার্টিকেলটা আসছে। তারপর দেখেন, দেপাতো দে কাবানো কাইমাস্তা। কাবান মানে তো ব্যাগ, কাইমাস্তা মানে কিনেছি। তো কাবানো কাইমাস্তা মানে ব্যাগ কিনেছি। ব্যাগটা আমি কোথায় কিনেছি? ডিপার্টমেন্টের স্টোরে কিনেছি। অর্থাৎ হচ্ছে এখানে যেহেতু কিনেছি, এখানে যে কাজটা করেছি, এই কারণে এখানকার পরে দে পার্টিকেলটা বসেছে। অর্থাৎ নির্দিষ্ট স্থানে যদি কাজ হয় তাহলে ওই নির্দিষ্ট স্থানের পরে দে পার্টিকেলটা বসবে। তো এটা ইজি, হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট হচ্ছে নির্দিষ্ট স্থানের পরে কাজ হইলে এটা নির্দিষ্ট স্থানের পরে দে পার্টিকেল বসবে, শেষ। এখন 6 নম্বরটা আসি। 6 নম্বরটা হচ্ছে মূলত ভার্ব। দেখেন আমরা মাস পড়েছি, তাই না? মাস, বেঙ্কিওশি মাস। তো এটা মাস থেকে কিন্তু মাসেনকা হয়েছে, হ্যাঁ। মাসটাকেই মাসেনকাতে আমরা যদি রূপান্তর করি তাহলে কি হয় একটু দেখি। এই মাসেনকা মানে মূলত আমন্ত্রণ জানানো। তো কিভাবে আমন্ত্রণ জানানো একটু দেখি। যে কাউকে বিনয়ের সাথে অথবা নরম ভাবে যদি কোনো কিছু করার প্রস্তাব দিতে বা আমন্ত্রণ জানাতে চাই, তখন হচ্ছে ভার্বের মাস থেকে মাসেনকা করা হয়। ভার্বের মাস থেকে মাসেনকা করা হয়, এটা শুধুমাত্র কাউকে যদি আমি আমন্ত্রণ জানাতে চাই, অর্থাৎ একসাথে যদি কিছু করতে চাই। তো এখন এটি মূলত বক্তা অন্যের ইচ্ছাকে বেশি গুরুত্ব, দেখেন এগুলো কিন্তু অতিরিক্ত কথাবার্তা, হ্যাঁ। এগুলো হচ্ছে বেশি গভীরে বোঝার জন্য লেখা আর কি, নতুবা অন্য কিছু না, হ্যাঁ। জাস্ট আমন্ত্রণ জানাই বিনয়ের সাথে, এটা মনে রাখলেই এনাফ, হ্যাঁ। তারপরে দেখি বাংলায় যদি মিলাইতে চাই তাহলে কি হয়। তো বাংলায় যদি বলি তাহলে অর্থ হয় করবেন নাকি, যাবেন নাকি, চলুন না। তো এই টাইপের কথাবার্তা যদি আমরা বাংলাতে যখন বলি তখন আমরা জাপানি ভাষা ওইটাই মাসেনকা দিয়ে বলবো, অর্থাৎ যাবেন নাকি, করবেন নাকি, খাবেন নাকি, চলুন না। তো এই টাইপের কথাবার্তা মূলত জাপানি ভাষা মাসেনকা দিয়ে বলে। তো একটু উদাহরণ দেখলে আমরা স্পষ্ট হবো। তো দেখেন এখানে উদাহরণ বলা আছে যে ঈশ্বনী। ঈশ্বনী তো মানে টুগেদার, তাই না, বা একসাথে। তো ঈশ্বনী কি মাসেনকা, তো একসাথে যাবেন নাকি। আমি একজনকে আমন্ত্রণ জানালাম, হ্যাঁ, যে যাবেন নাকি। তো ঈশ্বনী কি মাসেনকা, একসাথে যাবেন নাকি, বা চলুন একসাথে যাই, হ্যাঁ, এটা বলা বলা যায়। তো এখন কোহিও নমি মাসেনকা, সরি, সরি, হ্যাঁ, কোহিও নমি মাসেনকা, তো কফি খাবেন নাকি, বা চলুন কফি খাই। তো এই দুইভাবে বলা যায়। তো কোহিও নমি মাসেনকা, এটা আমন্ত্রণ জানাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার কলিগকে জানাতে পারেন, বন্ধুকে জানাতে পারেন যে কফি খাবেন নাকি। তারপর এইগো মিমাসেনকা, আপনি আমন্ত্রণ জানাচ্ছেন যে একসাথে ছবি দেখবেন নাকি, হ্যাঁ। তো মাসেনকা মূলত সফটলি আমন্ত্রণ জানানো। এখন দেখেন এই মাসো কথাটাও কিন্তু আমন্ত্রণ জানানো, হ্যাঁ, এটাও আমন্ত্রণ জানানো। তো এটার পার্থক্য আমরা দেখবো একটু পরে। এর আগে একটু দেখি যে সংজ্ঞায় কি বলা আছে, হ্যাঁ। তো নিজ থেকে সক্রিয়ভাবে প্রস্তাব দেওয়ার জন্য বা অন্যের প্রস্তাব, এখানে আসলে দুইটা জিনিস অ্যাকচুয়ালি। একটা তো আমন্ত্রণ জানাবেন, প্রস্তাব দিবেন, তারপর হচ্ছে অন্যের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আবার এটা ব্যবহার করা হয়। তো এটা উদাহরণ দেখলে আমরা স্পষ্ট হবো। তো বাংলা যদি আমরা বলতে চাই তাহলে আসুন করি, আসুন যাই, অর্থাৎ লেটস গো টাইপের কথাবার্তা আর কি, হ্যাঁ। তো এই মাসো কথাটা মূলত লেটস টাইপের কথাবার্তা, আসুন করি। তো এখন এই মাসেনকাও তো আমাদের প্রস্তাব বা হচ্ছে আমন্ত্রণ ছিল, মাসও তো আবার হচ্ছে প্রস্তাব বা আমন্ত্রণ। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? তো দুইটার মধ্যে পার্থক্য একটু দেখি। দেখেন দুটোই আমন্ত্রণ, হ্যাঁ, দুইটাই আমন্ত্রণ। কিন্তু এই মাসেনকা যেটা আর কি, হ্যাঁ, এটা একটু বেশি ভদ্র। আর শ্রোতার মতামতকে আপনি প্রাধান্য দিচ্ছেন, হ্যাঁ। শ্রোতা যাবে কি যাবে না ওইটার উপর আপনি প্রাধান্য দিচ্ছেন। কিন্তু মাসো কথাটা আপনি মানে হচ্ছে নিজেই বেশি আগ্রহী, হ্যাঁ। অর্থাৎ এটা বাংলাতে আপনি চিন্তা করলে তো আসলে বুঝতে পারবেন, হ্যাঁ, যে আসুন করি বা চলেন করি বা হচ্ছে চলেন যাই। তো এইটা থেকে কিন্তু এই যে যাবেন নাকি কথাটাই তো সফট, তাই না? তো এটা বাংলাতে যেরকম সফট বোঝায় জাপানি ভাষা এরকম সফট বোঝায়, হ্যাঁ।
তো এটার উদাহরণ এই যে চত্ব দেখেন, চত্ব মানে তো বাংলা আমরা একটু বলি যেটা, ওইটাই মূলত চত্ব। চত্ব ইয়াসুমি মাসো, তো চলেন একটু বিশ্রাম নিই, হ্যাঁ, তো চলেন একটু বিশ্রাম নিই, ওই যে ইয়াসুমি মাসো। সরি, এখানে একটা মিসিং হয়ে গেছে, হ্যাঁ, এখানে আরেকটা উদাহরণ দেওয়া উচিত ছিল, এটা তো উত্তর তাই না, এখানে একটা প্রশ্ন যদি বসাই, হ্যাঁ, তো এখানে যদি প্রশ্ন বসাই, কেউ একজন প্রশ্ন করলো ইস্যুনি তাবে মাসেন কা, তো প্রশ্নটা আগে করি, তো প্রশ্নটা হচ্ছে ইস্যুনি তাবে মাসেন কা, তো ইস্যুনি তাবে মাসেন কা, দেখেন মাসেন কা দিয়ে প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ, যে একসাথে খাবেন নাকি, তারপরে সে আবার উত্তরে বলতেছে যে এ তাবে মাসো, মানে উনি কিন্তু সম্মতি দেখাচ্ছে এখানে, হ্যাঁ, এ তাবে মাসো মানে হ্যাঁ চলুন খাই। তো এটা কোনটা, এটা মূলত এই যে প্রস্তাবে ইতিবাচক সাড়া, যেটা আমরা এখানে যেটা বলেছি যে ইতিবাচক সাড়া দেওয়ার সময় কিন্তু মাসো কথাটা বলা হয়। তো একটা তো আছে চলুন যাই খাই, আর একটা হচ্ছে একজন আপনাকে অলরেডি মাসেনকা দিয়ে প্রশ্ন করলো যে যাবেন নাকি খাবেন নাকি, তখন আপনি চাইলে ইকি মাসও বলতে পারেন, তাবে মাসও বলতে পারেন কিন্তু ভাষাকে যদি সুন্দর করতে চান তাইলে তো এক্সপ্রেশন দিতে হয়, তাই না? তো এক্সপ্রেশনটাই মূলত যে চলুন তাহলে যাওয়া যাক বা খাওয়া যাক টাইপের যেভাবে আমরা বলি, ওইটাই মূলত এ তাবে মাসো, অর্থাৎ প্রস্তাবে আপনি সাড়া দিয়ে এইভাবে বলবেন। তো এটা তো হচ্ছে আমাদের মাসেনকার মাসের কথাটা আমরা বুঝলাম। তো এখন সর্বশেষ আমাদের হচ্ছে তো কা, এটা প্রতিক্রিয়া বা রেসপন্স লেখা, তাই না? তো এটা প্রতিক্রিয়া বা রেসপন্স আসলে কি, এখানে অনেক সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা আসলে পড়লে হয়তো বুঝবেন না। তো প্রথমে যেটা বলা আছে যে কা মানে মূলত প্রশ্ন না, হ্যাঁ, এটা আমরা এর আগে যেটা দেখেছিলাম যে এই সেন্টেন্সের শেষে আমরা কা ইউজ করে আমরা প্রশ্ন তৈরি করি, বাট এখানে মূলত প্রশ্ন বোঝাচ্ছে না। তো এটা মূলত প্রতিক্রিয়া জানানোর জন্য ব্যবহৃত হয়। আসলে প্রতিক্রিয়াটা আসলে কি, তো এটা আমরা সরাসরি উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো, এটা সোজেস্কার মতোই অনেকটা, বাট হচ্ছে উদাহরণটা দেখলে আমরা স্পষ্ট হবো। তো দেখেন, নিচিওবি কিয়োতো এ ইকিমাস্তা, এটা একজন বললো যে রবিবারে কিয়োতোতে গিয়েছিলাম। তো এখন বাংলা ভাষা তো যদি আমরা যদি কেউ যদি একজন বলে যে আমি কক্সবাজার গিয়েছি, হ্যাঁ, তো যে শুনলো সে বললো তো কক্সবাজার, ভালোই তো। তো ওই যে কক্সবাজার যে আমরা রিপিট করি, হ্যাঁ, এই প্রতিক্রিয়া জানাই, হ্যাঁ, এই যে আমরা যে তথ্য শুনে আবার সেটা রিপিট করি, হ্যাঁ, ওই রিপিটটা মূলত কিন্তু এই যে আচ্ছা তাই নাকি অর্থে কিন্তু বোঝায়, হ্যাঁ। সো এখানেও কিন্তু এই কাটা সেই অর্থে কিন্তু বোঝাচ্ছে। সো এখানে একজন বললো যে নিচিওবি কিয়োতো ইকিমাস্তা, যে রবিবার কিয়োতোতে গিয়েছিলাম। তো যে শুনলো সে বললো কিয়োতো দেশু কা, আর কিয়োতোতে, ই দেশু নে, ভালোই তো বা বেশ ভালো। তো এই যে কাটা, এটা মূলত ওই বাংলার ওইটাই আর কি, হ্যাঁ, মানে হচ্ছে আপনি প্রতিক্রিয়া জানানোর জন্য যেভাবে বলি, এই কাটাও এই প্রতিক্রিয়া জানানোর জন্য, অর্থাৎ এগুলো জাস্ট এক্সপ্রেশন, এগুলো কোনো মানে গ্রামার না, হ্যাঁ। সো আমাদের গ্রামারটা শেষ।